বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম রুম নং ৭০১। প্রথম পর্ব, নতুন হোস্টেলের অদ্ভুত রুম। শহরের এক কোণে পুরনো একটা ছাত্রাবাস, নাম গ্রিন ভিউ হোস্টেল। বাইরে থেকে দেখতে শান্ত নিরিবিলি, কিন্তু ভেতরে পা রাখলেই বোঝা যায় ভবনটার ভেতরে যেন একটা চাপা গুমোট অন্ধকার লুকিয়ে থাকে। এই হোস্টেলেই নতুন রুম পেল নাহিয়ান। তাকে একটা সিঙ্গেল রুম দেওয়া হলো, রুম নং ৭০১। যারা বরাদ্দ দিল তারা একটু মুখ দেখে বলল, ভাই, রুমটা একটু আলাদা, যদি সমস্যা মনে হয় চলে আসবেন। কেউ স্পষ্ট করে কিছু বলল না, কিন্তু কথার ভঙ্গি শুনে নাহিয়ানের মনে প্রশ্ন জাগল। রাতে রুমে ঢুকে সে প্রথমেই অনুভব করল রুমটা অন্যগুলোর তুলনায় একটু ঠান্ডা। জানালা বন্ধ, ফ্যান অফ, তবুও হালকা বরফের মতো ঠান্ডা বাতাস বইছে। রুমের এক কোণে একটা পুরনো আয়না। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে গিয়েই নাহিয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। প্রতিবিম্ব ঠিক আছে, কিন্তু আয়নায় ওর পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা, চিকন, মুখ দেখা যায় না। নাহিয়ান পেছনে ফিরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাবে কিনা ভাবছে, ঠিক তখনই টুক 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 করে শব্দ হলো, যেন কেউ বাথরুমের ভেতর থেকে টোকা দিচ্ছে। রুমের লাইট একটু ঝিলমিল করল, দেয়ালের ঘড়ি থেমে গেল, একদম নিঃশব্দ অন্ধকার। ঠিক সেই মুহূর্তে বাথরুমের দরজা নিজের থেকেই চি রর রর শব্দ করে খুলে গেল। ভেতরে কেউ নেই, কিন্তু দরজাটা খুলে যেতেই বরফ শীতল বাতাস ছুটে এলো, আর সেই বাতাসের সাথে আসলো হালকা নারীর গলার ফিসফাস। ৭০১-এ কে এসেছে? নাহিয়ানের শরীর কাঁপতে লাগল। বাল্ব আবার ঝিলমিল করল। বাথরুমে হঠাৎ লাল রঙের একটা হাতের ছাপ দেখা গেল, যেন কেউ দেয়ালে ঘষে রেখে গেছে। আর দরজার পাশে নাহিয়ান দেখল দেয়ালে দাগ কেটে লেখা, বের হয়ে যাও, নয়তো তোমারও শেষ হবে আমার মতো। তারপর পুরো রুম অন্ধকার হয়ে গেল। নাহিয়ান জোরে দরজা খুলতে গেল, কিন্তু দরজা নড়ল না, যেন বাইরে থেকে কেউ দাঁড়িয়ে জোরে ধরে রেখেছে। এবার ভিতর থেকে আবার সেই নারীর ভয়ঙ্কর ফিসফাস। ৭০১ কাউকে ছাড়ে না। দ্বিতীয় পর্ব, আয়নার পেছনের সত্য। রুম ৭০১-এর দরজা যেন বাইরে থেকে কেউ ঠেসে ধরে রেখেছিল। নাহিয়ান প্রাণপণ ধাক্কা দিতে দিতে হঠাৎ অনুভব করল যেন ঠিক তার কানের পাশে কেউ দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা নিঃশ্বাস, তারপর নারীর গলা, তুমি আমার ঘরে কেন? নাহিয়ান আতঙ্কে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু সম্পূর্ণ অন্ধকারের ভেতর লাইটের মৃদু ঝলকে সে আয়নার দিকে তাকাতেই থমকে গেল। আয়নায় সে একা নেই, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ভেজা লম্বা চুল, সাদা পোশাক, মুখ পানির মতো ফ্যাকাশে, চোখ দুটো ভয়ঙ্কর কালো। ও ধীরে ধীরে মাথা কাত করে আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে নাহিয়ানের দিকে। নাহিয়ান বাস্তবে পেছনে তাকালো, কেউ নেই, কিন্তু আয়নায় মেয়েটি আরও কাছে চলে এসেছে। তার কণ্ঠ এবার স্পষ্ট, আমাকে এখানে মেরে রাখা হয়েছে, কেউ বিশ্বাস করেনি, কেউ সাহায্য করেনি। বাথরুমের দিক থেকে ভেসে আসছে পানির চপচপ শব্দ, অথচ কল বন্ধই। হঠাৎ আয়নার মেয়েটি হাত তুলল, আর আয়নার কাঁচের ওপর লাল রঙে লিখে গেল, ৭০১ আমাকে বাঁচতে দিল না, তোমাকেও দেবে না। তারপর কাঁচের ভেতর থেকেই মেয়েটা নিজের মাথা ঝাঁকিয়ে উধাও হয়ে গেল, কিন্তু লেখা থেকে গেল। এবার নাহিয়ান ঘুরে দরজা আবার ধাক্কা দিল। এইবার দরজা খুলে গেল একদম সহজে, যেন কেউ হঠাৎ তার হাত সরিয়ে দিল। নাহিয়ান দরজা খুলেই দৌড়ে বের হতে লাগল করিডরে, কিন্তু করিডর অস্বাভাবিক নিস্তব্ধ, সব রুম বন্ধ। হঠাৎ দূর থেকে একটা লোহার চাবির শব্দ, ঝন ঝন ঝন। নাহিয়ান দেখতে পেল হোস্টেলের ওয়ার্ডেন মুনসুর চাচা হাতের লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে। মুনসুর চাচা জিজ্ঞেস করল, রুম ৭০১ই না, ভয় পেলেন? নাহিয়ান দ্রুত বলল, ওই রুমে একটা মেয়ে আছে, আয়নার ভেতর বাথরুমে। মুনসুর চাচা তাকে থামিয়ে দিল। তার গলা ভয়ঙ্কর শান্ত, ওকে দেখেছেন? তাহলে তো বিপদ সত্যিই শুরু হয়েছে। নাহিয়ান অবাক, বিপদ মানে কি? মুনসুর চাচা লণ্ঠনটা উঁচু করে তার মুখটা কাছে আনল। তার চোখে অদ্ভুত চিন্তার ছাপ। রুম ৭০১ ৮ বছর ধরে বন্ধ ছিল, আর ওই মেয়েটা আজও শান্তি পায়নি। নাহিয়ানের গা শিউরে উঠল। কেন? তার কি হয়েছিল? মুনসুর চাচা সামনে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। ওকে বাঁচতে দেওয়া হয়নি, আর এখন ও কাউকে বাঁচতে দেবে না। ঠিক তখনই করিডরের শেষে কাউকে দেখা গেল।
সাদা পোশাকে দাঁড়িয়ে নীরবে মুখ নিচু করে। মনসুর চাচা লণ্ঠন উঁচু করে তাকাতেই বলল, ও আবার বের হয়েছে। করিডরের লাইটগুলো একে একে ফ্লিকার করতে লাগল। মেয়েটি মাথা তুলল, আর নাহিয়ান দেখল তার চোখে মানুষের চোখ নেই, অন্ধকারে জ্বলতে থাকা দুটো কালো গর্ত। তৃতীয় পর্ব, মেয়েটার মৃত্যুর রাত। করিডোরের শেষে দাঁড়িয়ে থাকা মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার পায়ের শব্দ নেই, কিন্তু ঠান্ডা হাওয়া নাহিয়ান আর মনসুর চাচার গা বেয়ে বইতে লাগল। মনসুর চাচা ফিসফিস করে বলল, পেছনে তাকাবেন না আর চোখ মিলাবেন না। কিন্তু ভয় পেয়ে নাহিয়ান তাকিয়েই ফেলল, আর চোখ মিলতেই মেয়েটির মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল। চোখের গর্ত আরও গভীর, মুখটা কাঁটার মতো ছিঁড়ে ফেটে যাচ্ছে। মেয়েটার ঠোঁট নড়ল না, কিন্তু করিডোরের দেয়াল জুড়ে প্রতিধ্বনি হল, আমাকে বাঁচতে দেয়নি, তোমাকেও দেবে না। মনসুর চাচা নাহিয়ানকে টেনে একপাশে নিয়ে গেল এক দরজার সামনে। দরজাটা পুরনো, মরিচা পড়া, ওপরের ধুলোতে লেখা আর্কাইভ রুম। চাচা দ্রুত তালা খুলে ভেতরে ঢুকালো, দরজা বন্ধ করে শ্বাস নিল। নাহিয়ান জিজ্ঞাসা করল, ও কে, কেন আমাকে দেখছে? মনসুর চাচা একটা পুরনো ফাইল বের করল, তার ওপর লেখা কেস 701, সুলতানা আখি। নাহিয়ানের বুক ধক করে উঠল। চাচা বলতে শুরু করল, আকির মৃত্যু। আকির বয়স ছিল মাত্র 19, মেডিকেল ভর্তি কোচিং করতে এসেছিল এই শহরে। রুম 701-এই থাকত সে। সবার সঙ্গে কথা বলতো, হাসি খুশি ছিল, কিন্তু কিছুদিন পর সে অভিযোগ করতে থাকে, রাতে কেউ আমাকে ডাকে, আয়নার ভেতর কেউ দাঁড়িয়ে থাকে, বাথরুম থেকে কেউ টোকা মারে। হোস্টেলের লোকেরা ভাবে মেয়েটা হয়তো মানসিক চাপের মধ্যে আছে। কেউ বিশ্বাস করেনি। এক রাতে আকির চিৎকার শোনা যায়, বাঁচাও, কেউ আমাকে টেনে নিচ্ছে। সবাই দৌড়ে আসে, কিন্তু দরজা বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ নেই। দরজা ভেঙে যখন ঢোকা হলো, মেঝেতে আকির নিথর দেহ পড়েছিল। কিন্তু মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তার শরীর শুকনো, মুখে আতঙ্কের ছাপ জমে আছে, আর তার চোখ দুটো সম্পূর্ণ কালো। রুমের দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, 701 আমাকে নিল, তোমাদের কাউকে ছাড়বে না। মনসুর চাচা চুপ করে গেল। কক্ষের নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠল। নাহিয়ান জিজ্ঞাসা করল, রুমটা তাহলে বন্ধ ছিল কেন? চাচা দীর্ঘশ্বাস ফেলল, কারণ আমরা জানতাম যে রুমে অকি মারা গেছে সেই রুম কারো বাঁচার জায়গা নয়। কিন্তু আজ হোস্টেলের মালিক না জেনেই আবার রুমটা খুলে দিয়েছে। হঠাৎ আর্কাইভ রুমের দরজায় টুক 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 শব্দ, ঠিক সেই একই টোকা যেটা নাহিয়ান 701-এর বাথরুমে শুনেছিল। মেয়েটির ফিসফিসানি এবার দরজার অন্য পাশেই, আমি জানি তোমরা ভেতরে আছো। লাইট ঝিলমিল করতে লাগলো, মেঝেতে ঠান্ডা হাওয়া ঘুরে বেড়াতে লাগলো। মনসুর চাচা ভয় পেয়ে বলল, আজ রাতে বাঁচতে হলে আমাদের 701-এর ভেতরের জিনিসটা খুঁজে ধ্বংস করতেই হবে। নাহিয়ান কাঁপা গলায়, কোন জিনিস? চাচা ধীরে ধীরে বলল, আকির অসম্পূর্ণ মৃতদেহের অংশ, যা এখনও রুম 701-এ লুকিয়ে আছে। তারপর দরজার বাইরে মেয়েটি চিৎকার করে উঠল, ওটা আমার, কোনো মতেই তোমরা নিতে পারবে না। রুম 701-এর নিষিদ্ধ রহস্য। আর্কাইভ রুমের দরজার বাইরে মেয়েটির চিৎকার থেমে গিয়ে আবার নিস্তব্ধতা নেমে এলো। নাহিয়ান আর মনসুর চাচা দুজনেই হাঁপাচ্ছিল। এমন নিস্তব্ধতা শুধু তখনই হয় যখন কোনো অশরীরী জিনিস ঠিক দরজার ওপারে দাঁড়িয়ে থাকে। মনসুর চাচা দ্রুত টর্চ হাতে নিয়ে বলল, দ্রুত বেরোতে হবে, ও এখনও পুরো শক্তিতে আসেনি। নাহিয়ান জিজ্ঞেস করল, কিন্তু 701-এ কি আছে, আকির মৃতদেহের কোনো অংশ? চাচা গম্ভীর গলায় বলল, তার ডান হাতের হাড়টা পাওয়া যায়নি, ওই হাতেই নাকি সে দরজায় টোকা দিত সাহায্যের জন্য। কথা শুনে নাহিয়ানের শরীর ঠান্ডা হয়ে গেল। অন্ধকার করিডরে ফিরে যাওয়া। দরজা খুলতেই করিডরটা অস্বাভাবিক শান্ত। মানুষজন কোথায় গেছে? হোস্টেলে তো কমপক্ষে 30-40 জন থাকে, কিন্তু পুরো ভবনটা যেন ফাঁকা। দূর থেকে বাতাসের সাথে কেমন একটা কান্নার মতো শব্দ ভেসে আসছে। মনসুর চাচা ফিসফিস করে বলল, ও যতক্ষণ না আমরা 701-এ ঢুকে ওটার খোঁজ পাই ততক্ষণ তাড়া করে ফিরবে, চলো।
দুজনেই সিঁড়ির দিকে এগোতে লাগল। হঠাৎ করিডোরের মাঝখানে রাখা একটি লাল রঙের ফায়ার এক্সটিংগুইশারে নিজের থেকে ধাক্কা খেল, ধূপ করে পড়ে গেল মেঝেতে। আর তার পেছনে দেখা গেল সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা মেয়েটি। চুল এলোমেলো, মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার হাত দুটো কাঁপছে, যেন কোনো ক্রোধে ফেটে যাচ্ছে। মেয়েটি এবার মুখ তুলল, তার চোখ থেকে কালো রক্তের মতো তরল গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আমার হাত খুঁজতে যাচ্ছ? নাহিয়ান পিছিয়ে পড়ল ভয়ে। মনসুর চাচা টর্চের আলো ফেলে গর্জে উঠল, তুই মরে গেছিস, তোর কিছুই আর বাকি নেই। মেয়েটি হঠাৎ অস্বাভাবিক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল, ঠিক যেন সামনে দাঁড়ানো একটা দেহ মুহূর্তে বাতাসে বিলীন। করিডর আবার নিস্তব্ধ। 701-এর সামনে পৌঁছানো। 7 তলায় এসে দুজন থামল। দরজার সামনে কালো দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটে রেখেছে। দরজার ওপর শুকনো রক্তের মতো দাগে লেখা, এখানে কেউ বাঁচে না। মনসুর চাচা ধীরে ধীরে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে বরফের মতো ঠান্ডা বাতাস ছুটে বেরিয়ে এলো। মেঝেতে পুরনো ধুলা, দেয়ালে আঁচলের দাগ, আর একপাশে ভাঙা আয়না। রুমে ঢুকতেই টেবিলের উপর দাঁড়ানো একটা ডায়েরি চোখে পড়ল। মনসুর চাচা বলল, এই ডায়েরিটাও আকির ছিল। নাহিয়ান কাঁপা হাতে ডায়েরি খুলল। ভেতরের শেষ লেখাটা দেখে তার মাথা ঘুরে উঠল। ডায়েরির শেষ পৃষ্ঠা, আজ রাতে বাথরুমের ভেতর থেকে কেউ আমার ডান হাতটা টেনে ধরে। আমি চিৎকার করি, কিন্তু কেউ আসে না। আয়নায় দেখলাম আমারই মতো একজন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর হাতে রক্ত। মনে হয় ও আমার ডান হাতটা চুরি করে নিয়েছে। আজ যদি আমি বাঁচতে না পারি, তাহলে রুম 701 কখনো কারোর জন্য খুলে রেখো না। নাহিয়ান ডায়েরি নিচে নামাতেই বাথরুমের দরজা ইর করে নিজে থেকে খুলে গেল। ভেতরটা অন্ধকার। হঠাৎ মেঝে জুড়ে লাল রঙের পানির মতো কিছু ছড়িয়ে পড়তে লাগল, আর সেই পানির মধ্যে থেকে বেরিয়ে এলো একটা শুকনো মানুষের ডান হাত, ধীরে ধীরে নড়ছে। মনসুর চাচা ফিসফিস করে বলল, ওটা আকির কাটা হাত। ঠিক তখনই পেছনে সেই ভয়ঙ্কর নারী কণ্ঠ, এটা আমার, কেউ নিতে পারবে না। মেয়েটি হঠাৎ রুমের ভেতরই হাজির। তার চোখ আবার আগুনের মতো জ্বলছে। পঞ্চম পর্ব, কাটা হাতের অভিশাপ। রুম 701-এর বাতাস হঠাৎ জমে বরফে পরিণত হল। নাহিয়ান আর মনসুর চাচা স্থির দাঁড়িয়ে। সামনে মেঝেতে সেই নড়তে থাকা মানুষের শুকনো ডান হাত, আর রুমের মাঝখানে দাঁড়িয়ে আকিস কালো চোখের ভূত। তার সাদা পোশাক বাতাস ছাড়া নিজে থেকেই দুলছিল। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু গভীর কালো গর্তের মতো দুটো চোখ। মেয়েটি ধীরে ধীরে বলল, আমার হাত ফেরত দাও, তোমরা কেউ বাঁচবে না। মনসুর চাচা টর্চের আলো তার মুখে ফেলতেই আলোটা এক ঝলকে নিভে গেল। টর্চের ব্যাটারি গরম হয়ে ফেটে যাওয়ার মতো শব্দ হলো। রুমে এখন শুধু অন্ধকার। মাঝে মাঝে লাইট ফ্লিকার করে, আর সেই ফ্লিকারেই দেখান দেয় মেয়েটি কখনো কোণে দাঁড়িয়ে, কখনো ঠিক নাহিয়ানের পেছনে। কাটা হাতের নড়াচড়া। হঠাৎ কাটা হাতটা মেঝের ওপর টেনে টেনে বাথরুমের দিকে যেতে লাগল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে টানছে। মনসুর চাচা ভয় পেয়ে বলল, ও হাতটা যদি বাথরুমের ভেতর চলে যায়, আমরা আর বাঁচব না। নাহিয়ান চিৎকার করে হাতটা আটকাতে দৌড় দিল। সে হাতের কবজিটা ধরতেই অনুভব করল হাতটা এত ঠান্ডা, যেন বরফের টুকরো। কিন্তু হাতটা নাহিয়ানের কবজি শক্ত করে চেপে ধরল, হাড়ের মতো শক্ত গ্রিপ। নাহিয়ান যতই ছাড়ানোর চেষ্টা করে, হাতটা আরও দৃঢ়ভাবে চেপে বসে। আকির ভূত ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার হাঁটার শব্দ নেই, কিন্তু মেঝে কাঁপছে। মেয়েটি হাত বাড়িয়ে নাহিয়ানের দিকে তাকিয়ে বলল, ওটা ছাড়ো, না হলে তোমার হাত আমার হয়ে যাবে। নাহিয়ানের পুরো শরীর অবশ হয়ে আসছে, চোখের সামনে ধোঁয়া জমছে। ঠিক তখনই মনসুর চাচা চিৎকার করে বলল, ডায়েরিটা তুলে আয়। নাহিয়ান এক হাতে টেবিল থেকে আকির পুরনো ডায়েরিটা তুলে নিল। হাতটা তখনও তাকে ফাঁদে ধরেছে। ডায়েরির পাতাগুলো নিজের থেকেই উল্টে যেতে লাগল, বাতাস ছাড়াই। একটা পৃষ্ঠা থেমে গেল, যেখানে লাল কালি দিয়ে লেখা, যে আমার হাত ছুঁবে সে আমার বদলে শাস্তি পাবে। নাহিয়ান কান কাপা গলায় বলল, চাচা, আমি মরতে চাই না। মনসুর চাচা রুমের ডান পাশে দেয়ালে টাঙানো একটা পুরনো কপাটের দিকে ইশারা করল, ওটা খোলো। আকির হাতটা যেখানে লুকানো হয়েছিল, ওটা ওই দেয়ালের পেছনে। নাহিয়ান কপাটটা টানতেই দেয়ালের ভেতর একটা গোপন চেম্বার খুলে গেল।
ভেতরে পুরনো কাপড়ে মোড়া একটা ছোট বাক্স, বাক্সের গায়ে শুকনো রক্তের ছাপ। মেয়েটি হঠাৎ ভয়ঙ্কর চিৎকার করে উঠল, না, সেটা খুলো না। রুমের সব লাইট একসাথে ফেটে গেল। অন্ধকার, শুধু মেয়েটির চোখ জ্বলছে, দুটো লাল আগুনের মতো। বাক্সের ভেতরের রহস্য। মুনসুর চাচা বাক্সটা খুলতেই তার ভেতর থেকে বের হলো একটা পুরনো চুলের ক্লিপ, একটা ছেঁড়া চিঠি আর একটি রক্তমাখা রুমাল। মেয়েটি এগিয়ে এসে হাহাকার করে বলল, ওগুলো তোমাদের নেওয়ার কথা নয়। নাহিয়ান দেখল চিঠিটা রক্তমাখা হলেও পড়া যাচ্ছে। চিঠিতে লেখা, আকি, তুমি আমাদের বাঁচতে দিচ্ছ না কেন? তুমি যদি সত্যিই মরো, তবু তোমার অভিশাপ যেন এই রুমে থেকে যায়। লেখাটার নিচে 4 জন মেয়ের সই। মুনসুর চাচা চিৎকার করে বলল, ওর রুমমেটরাই ওকে মেরে ফেলেছিল। তারা ওর ওপর দোষ দিয়ে গেছে যেন রুমটা চিরদিন অভিশপ্ত থাকে। মেয়েটি থেমে গেল। তার মুখের যন্ত্রণায় অদ্ভুত কষ্ট ফুটে উঠল। তার কণ্ঠ এবার নরম। তারা আমাকে বাঁচতে দেয়নি। তারা আমাকে মেরে রুম 701-এর দেয়ালে আটকে রেখেছিল। আমার ডান হাতটা কেটে লুকিয়ে রেখেছিল, যাতে আমার আত্মা কখনো পূর্ণ না হয়। রুমের বাতাস শোকে ভারী হয়ে উঠল। নাহিয়ান কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে তুমি আমাদের মারতে চাইছো কেন? মেয়েটি ধীরে ধীরে বলল, কারণ আমার যন্ত্রণা কেউ বোঝেনি, আর আমি মৃত্যুর মতো নিঃসঙ্গ। হঠাৎ কাটা হাতটা আবার নড়তে শুরু করল। এইবার তা সরাসরি নাহিয়ানের গলায় উঠতে চাইছে। মেয়েটি উচ্চস্বরে চিৎকার করল, ওটা আমার, কেউ ছুঁয়ো না। আর সেই মুহূর্তে রুম 701-এর জানালার কাঁচ ভেঙে ঝড়ের মতো বাতাস ঢুকে পড়ল। লাইট ফ্লিকার করতে লাগল। দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকে। সব কিছু ঘূর্ণির মতো চলতে শুরু করল। পঞ্চম পর্ব, কাঁটা হাতের অভিশাপ। রুম 701-এর বাতাস হঠাৎ জমে বরফে পরিণত হল। নাহিয়ান আর মুনসুর চাচা স্থির দাঁড়িয়ে। সামনে মেঝেতে সেই নড়তে থাকা মানুষের শুকনো ডান হাত, আর রুমের মাঝখানে দাঁড়িয়ে আকির কালো চোখের ভূত। তার সাদা পোশাক বাতাস ছাড়াই দুলছিল। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু গভীর কালো গর্তের মতো দুটো চোখ। মেয়েটি ধীরে ধীরে বলল, আমার হাত ফেরত দাও, তোমরা কেউ বাঁচবে না। মুনসুর চাচা টর্চের আলো তার মুখে ফেলতেই আলোটা এক ঝলকে নিভে গেল। টর্চের ব্যাটারি গরম হয়ে ফেটে যাওয়ার মতো শব্দ হলো। রুমে এখন শুধু অন্ধকার, মাঝে মাঝে লাইট ফ্লিকার করে, আর সেই ফ্লিকারেই দেখান দেয় মেয়েটি কখনো কোণে দাঁড়িয়ে, কখনো ঠিক নাহিয়ানের পেছনে। কাটা হাতের নড়াচড়া। হঠাৎ কাটা হাতটা মেঝের ওপর টেনে টেনে বাথরুমের দিকে যেতে লাগল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে টানছে। মুনসুর চাচা ভয় পেয়ে বলল, ওই হাতটা যদি বাথরুমের ভেতর চলে যায়, আমরা আর বাঁচব না। নাহিয়ান চিৎকার করে হাতটা আটকাতে দৌড় দিল। সে হাতের কবজিটা ধরতেই অনুভব করল হাতটা এত ঠান্ডা যেন বরফের টুকরো। কিন্তু হাতটা নাহিয়ানের কবজি শক্ত করে চেপে ধরল, হাড়ের মতো শক্ত গ্রিপ। নাহিয়ান যতই ছাড়ানোর চেষ্টা করে, হাতটা আরও দৃঢ়ভাবে চেপে বসে। আকির ভূত ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার হাঁটার শব্দ নেই, কিন্তু মেঝে কাঁপছে। মেয়েটি হাত বাড়িয়ে নাহিয়ানের দিকে তাকিয়ে বলল, ওটা ছাড়ো, না হলে তোমার হাত আমার হয়ে যাবে। নাহিয়ানের পুরো শরীর অবশ হয়ে আসছে, চোখের সামনে ধোঁয়া জমছে। ঠিক তখনই মুনসুর চাচা চিৎকার করে বলল, ডায়েরিটা তুলে আয়। নাহিয়ান এক হাতে টেবিল থেকে আকির পুরনো ডায়েরিটা তুলে নিল। হাতটা তখনও তাকে ফাঁদে ধরেছে। ডায়েরির পাতাগুলো নিজের থেকেই উল্টে যেতে লাগল, বাতাস ছাড়াই। একটা পৃষ্ঠা থেমে গেল, যেখানে লাল কালি দিয়ে লেখা, যে আমার হাত ছুবে সে আমার বদলে শাস্তি পাবে। নাহিয়ান কান কাপা গলায় বলল, চাচা, আমি মরতে চাই না। মুনসুর চাচা রুমের ডান পাশে দেয়ালে টাঙানো একটা পুরনো কপাটের দিকে ইশারা করল, ওটা খোলো। আকির হাতটা যেখানে লুকানো হয়েছিল, ওটা ওই দেয়ালের পেছনে। নাহিয়ান কপাটটা টানতেই দেয়ালের ভেতর একটা গোপন চেম্বার খুলে গেল। ভেতরে পুরনো কাপড়ে মোড়া একটা ছোট বাক্স। বাক্সের গায়ে শুকনো রক্তের ছাপ। মেয়েটি হঠাৎ ভয়ঙ্কর চিৎকার করে উঠল, না, সেটা খুলো না। রুমের সব লাইট একসাথে ফেটে গেল। অন্ধকার, শুধু মেয়েটির চোখ জ্বলছে, দুটো লাল আগুনের মতো। বাক্সের ভেতরের রহস্য। মুনসুর চাচা বাক্সটা খুলতেই তার ভেতর থেকে বের হলো একটা পুরনো চুলের ক্লিপ,
একটা ছেঁড়া চিঠি আর একটি রক্তমাখা রুমাল। মেয়েটি এগিয়ে এসে হাহাকার করে বলল, ওগুলো তোমাদের নেওয়ার কথা নয়। নাহিয়ান দেখল চিঠিটা রক্তমাখা হলেও পড়া যাচ্ছে। চিঠিতে লেখা, আকি, তুমি আমাদের বাঁচতে দিচ্ছ না কেন? তুমি যদি সত্যিই মরো তবু তোমার অভিশাপ যেন এই রুমে থেকে যায়। লেখাটার নিচে 4 জন মেয়ের সই। মুনসুর চাচা চিৎকার করে বলল, ওর রুমমেটরাই ওকে মেরে ফেলেছিল। তারা ওর ওপর দোষ দিয়ে গেছে যেন রুমটা চিরদিন অভিশপ্ত থাকে। মেয়েটি থেমে গেল। তার মুখের যন্ত্রণায় অদ্ভুত কষ্ট ফুটে উঠল। তার কণ্ঠ এবার নরম। তারা আমাকে বাঁচতে দেয়নি। তারা আমাকে মেরে রুম 701-এর দেয়ালে আটকে রেখেছিল। আমার ডান হাতটা কেটে লুকিয়ে রেখেছিল যাতে আমার আত্মা কখনো পূর্ণ না হয়। রুমের বাতাস শোকে ভারী হয়ে উঠল। নাহিয়ান কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে তুমি আমাদের মারতে চাইছো কেন? মেয়েটি ধীরে ধীরে বলল, কারণ আমার যন্ত্রণা কেউ বোঝেনি, আর আমি মৃত্যুর মতো নিঃসঙ্গ। হঠাৎ কাটা হাতটা আবার নড়তে শুরু করল। এইবার তা সরাসরি নাহিয়ানের গলায় উঠতে চাইছে। মেয়েটি উচ্চস্বরে চিৎকার করল, ওটা আমার, কেউ ছুঁয়ো না। আর সেই মুহূর্তে রুম 701-এর জানালার কাঁচ ভেঙে ঝড়ের মতো বাতাস ঢুকে পড়ল। লাইট ফ্লিকার করতে লাগল। দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকে। সব কিছু ঘূর্ণির মতো চলতে শুরু করল। ষষ্ঠ পর্ব, রুম 701-এর মৃত্যুর ঝড়। রুম 701 যেন এক মুহূর্তে মৃত্যুর কারাগারে পরিণত হল। জানালার কাঁচ ভেঙে ঢুকে পড়া বাতাস পুরো রুমটাই অন্ধকার ঝড়ে ঢেকে ফেলেছে। দেয়ালের ঘড়ি থেমে গেছে। ছাদ থেকে ধুলো উঠছে। বাতাসের সাথে এক ধরনের কান্নার শব্দ, যেন কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। নাহিয়ান, মুনসুর চাচা দুজনেই টিকে থাকার চেষ্টা করছে। মাঝখানে দাঁড়িয়ে আকির ভূত, যার চোখ লাল আগুনের মতো জ্বলছে। তার গলা এখন খুব সরু, খুব ঠান্ডা। আমাকে কেউ বাঁচতে দেয়নি, তোমরাও বাঁচবে না। কাটা হাতটা তখনও নাহিয়ানের গলা জড়িয়ে আছে, হাড়ের মতো শক্ত, যেন লোহার গ্রিপ। নাহিয়ান শ্বাস নিতে পারছে না, তার চোখ লাল হয়ে উঠছে। আকির যন্ত্রণার মুখোমুখি। মুনসুর চাচা চিৎকার করে বলল, ওকে বোঝাও, ওকে শোনাও সত্যিটা। নাহিয়ান কষ্ট করে বলল, আকি, আমরা তোমাকে মারতে আসিনি। ওই মেয়েরা তোমার জীবনটা নষ্ট করেছে। আমরা চাই তুমি শান্তি পাও। মেয়েটি এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখের আগুনের তীব্রতা একটু কমল। ক্লান্ত, কাঁপা কণ্ঠে বলল, শান্তি? হঠাৎ রুম ঝাঁকুনি খেল। দেয়ালের পেছনের চেম্বার থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে এলো। ধোঁয়াটা ঘুরতে ঘুরতে আকির চারপাশে জমা হচ্ছিল। মুনসুর চাচা ভয় পেয়ে বলল, ওর রুমমেটরা ওর ওপর শুধু অত্যাচারই করেনি, ওর আত্মাকেও অভিশাপ দিয়ে আটকে রেখেছিল। নাহিয়ান অবাক, মানে? চাচা কাঁপা কণ্ঠে বলল, ওকে শুধু খুনি করা হয়নি, ওদের একজন কালো জাদু জানত। ওরা আকির কাটা হাতটা আলাদা করে রেখে তার আত্মাকে অসম্পূর্ণ রেখে দেওয়ার জন্য মন্ত্র পড়েছিল, যাতে সে চিরদিন রুম 701-এ বন্দী থাকে। আকির দেহ থরথর করে কাঁপতে লাগল। তাই আমি কখনো মুক্তি পাইনি। তার চোখ দিয়ে কালো তরল বের হয়ে মেঝেতে পড়ছে। কাটা হাতের বিপদ। এই সময় কাটা হাতটা আবার শক্ত হয়ে নাহিয়ানের গলা চেপে ধরল। নাহিয়ান হাঁফ ছাড়তে না ছাড়তেই তার গলায় নীল দাগ ফুটে উঠছে। মেয়েটি হাত তুলে বলল, ও আমার যন্ত্রমার ভাগ্নিক। নাহিয়ান শ্বাস বন্ধ হয়ে আসছে, তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। মুনসুর চাচা দ্রুত বাক্স থেকে রক্তমাখা রুমালটা তুলে চিৎকার করল, আকি, এটা তোমার। মেয়েটি রুমালে তাকাতেই পুরো রুম থমকে গেল। বাতাসও থেমে গেল 1 সেকেন্ডের জন্য। মেয়েটির গলার শব্দ বদলে গেল, কান্নায় ভরা। এটা ওরা আমার মুখ চেপে ধরতে ব্যবহার করেছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। নাহিয়ান হাঁফ ছাড়ল, কারণ হাতটার গ্রিপ একটু ঢিলা হয়েছে। মুনসুর চাচা এবার ছেঁড়া চিঠিটা তুলে ধরল। আর এই চিঠিটা, যেখানে তারা লিখেছে যে তোমাকে বাঁচতে দেওয়া যাবে না। আকির শরীর কাঁপছিল, কালো ধোঁয়া তার দেহ থেকে বের হচ্ছে। মেয়েটি চিৎকার করে উঠল, ওরা আমাকে ভালোবাসত না,
ওরা চাইতো আমার মৃত্যু, তাই আমাকে রুমে আটকে রেখেছিল। দেয়ালের ওপর আকির ছায়া নড়তে লাগল, মেঝে কাঁপছে, রুম যেন ভেঙে পড়বে। আকির সত্য প্রকাশ। হঠাৎ রুমে আরও 3টা নারীর ছায়া দেখা গেল, ম্লান বিকৃত ছায়া, যাদের মুখ নেই, শুধু ঘৃণা। আকির কণ্ঠ ভাঙা, ওরা আমার রুমমেট, তারা আমাকে মেরেছিল। ছায়াগুলো এবার নাহিয়ান আর মুনসুর চাচার দিকে ঘুরে তাকাল। তারা গর্জে উঠল, এটা আমাদের জায়গা, কেউ বাঁচে না। হঠাৎ পুরো রুম অন্ধকার। 1 সেকেন্ড পরে দেখা গেল আকি আর রুমমেটদের ছায়াগুলো তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বাতাসে আগুনের গন্ধ, দেয়াল ফেটে যাচ্ছে, আয়না ভেঙে টুকরো উঠছে। মুনসুর চাচা চিৎকার করে বলল, এই সুযোগ, ওদের ভিত্তি ভেঙে দাও, বাক্সের সব কিছু একসাথে জ্বালিয়ে দাও। নাহিয়ান কাঁপা হাতে বাক্সটা ধরল। ঠিক তখনই আকি চিৎকার করে উঠল, শুধু জ্বালানো যথেষ্ট নয়, তোমাকে আমার কাটা হাতও ফেরত দিতে হবে। নাহিয়ান তাকিয়ে দেখল, শুকনো হাতটা আবার তার পায়ের কাছে এসে থেমে আছে। মেয়েটির কণ্ঠ নরম, অনুনয়ের, ওটা দাও প্লিজ। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকির রুমমেটদের ছায়ারা ঝাঁপিয়ে পড়ল, আর পুরো রুম আগুনের মতো লাল আলোয় ঝলসে উঠল। রুম নং 701, 7ম পর্ব। অদৃশ্য হাতের ছোঁয়া। জিয়া আর মাহিন সেদিনকার ঘটনার পর রুম 701-এ আর থাকতে চাইল না, কিন্তু রিসেপশনের লোক বলল, স্যার আজ হোটেল ফুল, অন্য কোনো রুম খালি নেই। মাহিন দাঁত চেপে বলল, তাহলে আজ রাতে কিছু একটা হতে চলেছে। রাত 1:17। দুজনেই আলো জ্বালিয়ে বিছানায় বসেছিল, চোখে ঘুম নেই। হঠাৎ রুমের থার্মোমিটার স্বয়ংক্রিয়ভাবে কমতে শুরু করল। 30 ডিগ্রি, 25 ডিগ্রি, 18 ডিগ্রি, 13 ডিগ্রি। বাতাস যেন জমে গেল। তারপর খটাস, ওই একই শব্দ, এবার দরজার দিক থেকে না, বাথরুমের ভিতর থেকে। মাহিন ফিসফিস করে বলল, আমি কোনোভাবেই ওদিকে যাচ্ছি না। কিন্তু দরজাটা নিজে নিজে সরে খুলে গেল। বাথরুমের ভেতরে কেউ নেই, কিন্তু আয়নার কাঁচ একদম ভিজে। ভেজা কাচের ওপর নিজে থেকে লেখা ভেসে উঠল, আমি বেঁচে ফিরিনি। জিয়া কাপা গলায় বলল, এর মানে কি? সঙ্গে সঙ্গে বাথরুমের শাওয়ার চালু হয়ে গেল, কিন্তু পানি পড়ছে না, বরফের মতো রক্তের ফোঁটা টুপটাপ পড়ার শব্দ। দুজন পিছিয়ে গেল। হঠাৎ অদৃশ্য হাত। মাহিন চিৎকার দিল, জিয়া, কেউ আমার গলা চেপে ধরছে। মাহিনের গলা একদম চেপে ধরার মতো দাগ দেখা গেল, কিন্তু তাকে কেউ ভরেনি। ভয়ে জিয়া ছুটে এসে বন্ধুকে টেনে বের করল। জিয়া জোরে বলল, তুই ছাড়, যাই হোক আমাদের ওখান থেকে বের হতে হবে। দরজা বন্ধ হয়ে গেল। তারা দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা ভেতর থেকে লক হয়ে গেল। সঙ্গে সঙ্গে রুমের সব লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে তাদের দুজনের পেছনে এক ভারী নিঃশ্বাস। হাঁফ হাঁফ, তোমরা কেন আমার রুমে? দুজন চিৎকার করতেই রুমের জানালা নিজে থেকেই খুলে গেল। প্রচণ্ড ঝোড়ো বাতাস ঢুকল, আর অদৃশ্য শক্তি তাদের দুজনকে জানালার দিকে টানতে লাগল। মাহিন চেঁচাতে লাগল, আমাকে টেনে নে জিয়া, আমাকে ফেলে দেবে। জিয়া মরিয়া হয়ে বন্ধুর হাত চেপে ধরল। এমন সময় অন্ধকারের ভেতর থেকে ছায়ামূর্তি এগিয়ে এলো। লম্বা, ভেজা চুল, শুধু সাদা রক্তহীন চোখ। সে বলল, আমি বের হতে পারিনি, তোমরাও পারবে না। রুম নং 701, 8ম পর্ব। রক্তের স্মৃতি ফিরে আসে। জানালার দিক থেকে টান এক মুহূর্তে এত বেড়ে গেল যে মনে হচ্ছিল কেউ দুজনকে টেনে ফেলে দেবে 7ম তলা থেকে। ঝড়ের মতো বাতাস রুমে ঘুরছে, আর সেই ছায়ামূর্তির সাদা ফাঁকা চোখ দুটো তাদের দিকে স্থির হয়ে আছে। মাহিন চেঁচাতে চেঁচাতে বলল, জিয়া, হাত ধরে রাখ, ছেড়ে দিস না। জিয়ার হাতও পিছলে যাচ্ছিল, কিন্তু সে মরিয়া হয়ে আঁকড়ে ধরেছিল। ঠিক তখনই ছায়ামূর্তির মুখ থেকে শোনা গেল, এই রুম আমাকে বাঁচতে দেয়নি, তোমাদেরও দেবে না। হঠাৎ সব থেমে গেল, যেন মুহূর্তের মধ্যে টানটা উধাও হয়ে গেল। বাতাস থেমে গেল, রুম আবার নিস্তব্ধ। কিন্তু ছায়ামূর্তিটা একটুও নড়ল না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার সামনে, যেন পাহারা দিচ্ছে, যাতে কেউ বের হতে না পারে। মাহিন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, তুমি কে? ছায়াটা ধীরে ধীরে মাথা তুলে বলল,
আমি মেয়েটা যে এই রুমে মারা গিয়েছিলাম। আরও বলল 17ই জুলাই রাত 2:13। এই রুম আমাকে ছাড়েনি, আমিও কাউকে ছাড়ছি না। জিয়া হঠাৎ মনে করল দেয়ালে যে পুরনো দাগ দেখা গিয়েছিল সেটা কি রক্তের দাগ? মাহিন বলল, তোমার মৃত্যু কিভাবে হলো? অশব্দ দৃশ্য ভেসে উঠল। হঠাৎ রুমের মাঝখানে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে গেল। ধোঁয়ার ভিতর ভিডিও প্রজেকশনের মতো একটা দৃশ্য দেখা গেল। এক তরুণী কাঁদছে, একজন লোক তাকে রুমে আটকে রেখেছে। লোকটা তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। মেয়েটা উঠে দাঁড়াতে পারল না। সে শেষবার দরজার দিকে তাকালো, আর দৃশ্যটা মিলিয়ে গেল। মাহিন হতবাক, মানে এই রুমে খুন হয়েছিল? ছায়ামূর্তি মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমার লাশ কখনো খুঁজে পাওয়া যায়নি। কুয়াশার নিচে গোপন রহস্য। মেয়েটা তাদের রুমের কোণের দিকে ইশারা করল। সেখানে মেঝেতে হালকা ফাটলের দাগ। আমাকে ওখানে লুকানো হয়েছে। মেয়েটার গলায় এক অদ্ভুত ব্যথা। জিয়া আর মাহিন দুজনেই চমকে তাকালো। তারা ধীরে ধীরে কোণটার কাছে গেল। মেঝেটা কটকট শব্দে কাঁপছিল। জিয়া টর্চ লাইট ফেলে দেখল মেঝের ফাটল দিয়ে পুরনো রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। ঠিক তখনই ধপাস মেঝের নিচ থেকে এক জোড়া হাত বেরিয়ে এলো। রক্তমাখা শক্ত মৃত হাত। দুজনের বুকের ধড়ফড় বেড়ে গেল 100 গুণ। হাতগুলো কাঁকড়ার মতো নড়ে উঠে ওপরের দিকে টানতে লাগল, যেন কাউকে নিচে টেনে নিতে চায়। ছায়ামূর্তিটা ধীরে ধীরে বলল, আমাকে যে খুন করেছে সে এখনো বেঁচে আছে। তোমরা যদি আমাকে মুক্তি দিতে চাও তোমাদের সত্যটা জানতে হবে। জিয়া শ্বাস রুদ্ধ করে জিজ্ঞাসা করল, কি সত্য? মেয়েটা বলল, খুনি এখনো এই হোটেলে আজ করে। রুমের আলো লাল হয়ে ঝিলমিল করতে লাগল। রুম নং 701, নবম পর্ব। খুনি এখনো বেঁচে আছে। মেয়েটার ছায়ামূর্তি শেষ বাক্যটি বলতেই রুমের ভেতরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। লাল আলো রুমটাকে নরকের মতো দেখাচ্ছিল। জিয়া আর মাহিন দুজনেই জমে দাঁড়িয়ে, যেন কেউ তাদের পা আটকে রেখেছে। জিয়া কাঁপা গলায় বলল, মানে খুনি এখানেই, এই হোটেলে? ছায়ামূর্তি ধীরে মাথা নাড়ল। তার চোখ দুটো আরও সাদা হয়ে উঠল, যেন ভেতর থেকে আগুন জ্বলছে। হ্যাঁ, আর আজ রাতেই সে তোমাদের খুঁজতে আসবে। বেল বাজল। হঠাৎ টিং টং, দুজনেই চমকে লাফিয়ে উঠল। রাত 3:27 কে বেল বাজাবে? মাহিন ফিসফিস করে বলল, এটা কি? ও! জিয়া বহু সাহস করে চোখের ফুটো দিয়ে বাইরে দেখল, কিন্তু অবাক, বাইরে কেউ নেই। কিন্তু বেল আবার বাজল, টিং টং, এইবার যেন আরও জোরে। ছায়ামূর্তিটা বলল, এটা মানুষ নয়, রুম 701-এর অভিশাপ। দরজা ধীরে ধীরে খুলে গেল। কেউ না থাকলেও দরজাটা নিজে নিজে ক্যাক ক্যাক শব্দে ধীরে, খুব ধীরে খুলে গেল। বাইরের করিডর সম্পূর্ণ অন্ধকার, কিন্তু একটা জিনিস স্পষ্ট, মেঝেতে ভেজা পায়ের দাগ। দাগগুলো একদম রুম 701-এর দিকেই আসছে। জিয়া বলল, এই দাগ তো মানুষের, কিন্তু ভেজা কেন? মেয়েটা উত্তর দিল, যে খুনি আমাকে মেরেছিল সে আমাকে বাথরুমে ডুবিয়ে শ্বাসরোধ করেছিল। পয়ের দাগ রুমে প্রবেশ করল। কোনো মানুষ নেই, কোনো দৃশ্যমান শরীর নেই, কিন্তু ভেজা পায়ের দাগ 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ সরাসরি রুমের ভিতরে ঢুকে গেল। এবার দাঁড়িয়ে গেল ঠিক জিয়া আর মাহিনের সামনে। দুজন পিছিয়ে গেল। মেয়েটার ছায়ামূর্তি বলল, এই পায়ের ছাপ মৃতদেহ নয়, এটা তার ছায়া যে আমাকে হত্যা করেছিল। ফোন বেজে উঠল। হঠাৎ ফোন বাজল। এই ভয়ের মুহূর্তে ফোনের রিং যেন গুলি শোনার মতো। জিয়া কাঁপতে কাঁপতে রিসিভার তুলল। হ্যালো, কে? ফোনের ওপাশে অদ্ভুত ভারী গলা, রুম 701, তোমরা বাঁচতে চাইলে ওই মেয়েটার লাশ খুঁজে বের করো। জিয়া চমকে উঠল, তুমি কে? তুমি কি খুনি? ওপাশ থেকে শুধু শোনা গেল, আমি অনেক কাছে আছি। তারপর টুস করে ফোন কেটে গেল। ফোন রাখতেই রুমের সব জানালা ঝাঁপটাতে লাগল। বাতাস এত প্রবল হয়ে উঠল যে পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মেয়েটা বলল, আমার লাশ যেখানে লুকানো, তোমরা সেটা খুঁজে পেলে আমিও মুক্তি পাব, আর তোমরাও বাঁচবে। মাহিন চিৎকার করে বলল, কোথায়? আমরা কোথায় লাশ খুঁজব?
মেয়েটা ধীরে ধীরে দেয়ালের এক জায়গায় ইশারা করল। রুম 701-এর দেয়ালের ভেতর। হঠাৎ দেয়ালটা নিজে থেকেই ফেটে গেল। ভেতর থেকে মাটির গন্ধ, রক্ত আর কবরের মতো অন্ধকার বের হয়ে এলো। ভয় আর রহস্যের চূড়ান্ত মুহূর্ত। রুম নং 701, শেষ পর্ব। অভিশাপের সমাধি। দেয়ালটা যখন ধীরে ধীরে ফেটে খুলে গেল, রুমের ভেতর এক অদ্ভুত ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। অন্ধকার ভেতর থেকে যেন কাউকে ডাকছে। জিয়া আর মাহিন ভয়ে হলেও এগিয়ে গেল। মেয়েটার ছায়ামূর্তি তাদের পিছনে দাঁড়িয়ে চুপচাপ দেখছে। দেয়ালের ভেতর থেকে যে গন্ধ বের হচ্ছিল তা ছিল পুরনো কবরের মতো, আধার, স্যাঁতস্যাঁতে আর মৃত্যুর ছাপ মাখা। ফাটলের ভিতর রহস্য। জিয়া মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিতরে তাকাতেই দেখল সেখানে একটা পুরনো কাঠের বাক্স, আধা পচা আর চারদিকে শুকনো রক্ত। মাহিন আতঙ্কে বলল, এটা কি লাশের বাক্স? মেয়েটার ছায়া ধীরে কাছে এলো। হ্যাঁ, আমাকে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। জিয়া আর মাহিন দুজন মিলেই বাক্সটা টেনে বের করার চেষ্টা করল। টানতে টানতেই রুমের সব আলো নিভে গেল। শুধু বাক্সের ওপর আলো পড়ছে। কার যেন ইচ্ছা। বাক্স খোলার আগে মেয়েটা বলল, যাই দেখো, ভয় পেও না। বাক্সটা খোলা হলো। খোলার সঙ্গে সঙ্গে রুমটা ঠান্ডায় জমে গেল। ভিতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক তরুণীর সাদা পোশাক, চুল এলোমেলো, দেহ শুকনো, চোখ দুটো ফাঁকা হয়ে ক্ষয়ে গেছে। মেয়েটা নিজের লাশ দেখে চোখ বন্ধ করল। অবশেষে আমাকে পেলে। ঠিক তখনই মূল খুনি এসে উপস্থিত। রুমের দরজা জোরে ধাক্কা খেয়ে খুলে গেল। দড়াম! করিডর থেকে এগিয়ে এলো এক লোক, হোটেলের সিকিউরিটি গার্ড। তার চোখে আতঙ্ক নয়, রাগ। সে চিৎকার করে বলল, তোরা বেশি জানিস, এই মেয়েকে যেমন মেরেছি তোদেরও মেরে ফেলব। জিয়া আর মাহিন বুঝল এটাই সেই খুনি। সিকিউরিটি গার্ড হাত থেকে লোহার রড তুলল, মুখে বিকৃত হাসি। রুম 701-এ কেউ আসে না, কারণ আমি কাউকে বাঁচতে দিই না। ভূত সত্যিকারের প্রতিশোধ। সে তাদের দিকে দৌড়াতেই রুমের তাপমাত্রা হঠাৎ বরফের মতো নেমে গেল। মেয়েটার ছায়ামূর্তি রড ধরা লোকটার সামনে দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল। বাতাসে প্রতিধ্বনি, তুই আমাকে জলেতে ডুবিয়ে মেরেছিলি, আজ তুই আমার কাছে মরবি। লোকটা রড তুলতেই অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরল। সে হাত পা ছটপট করতে লাগল। তার মুখে আতঙ্ক, চোখ বেরিয়ে আসার মতো। মেয়েটার কণ্ঠ কাঁপা কিন্তু ভরাট। এই রুম আমাকে মুক্তি দেয়নি, আজ তুইও এখান থেকে বের হবি না। হঠাৎ ধপ! লোকটা রুমের মাঝখানে পড়ে গেল, একেবারে নিথর। মেয়েটার মুক্তি। খুনি মাটিতে পড়তেই রুমের লাইটগুলো ধীরে ধীরে জ্বলে উঠল। মেয়েটার ছায়া ধীরে ধীরে স্বচ্ছ হতে লাগল। জিয়া বলল, তুমি কি এখন মুক্ত? মেয়েটা হাসল, একটা শান্ত, দুঃখমাখা হাসি। হ্যাঁ, তোমরা আমাকে লুকানো অন্ধকার থেকে বাইরে এনেছ, আমার সত্যটা খুঁজে পেয়েছ, এবার আমি যেতে পারব। সে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। তার শেষ কথা, রুম 701 আর কারো ক্ষতি করবে না। হোটেল সকাল। পুলিশ এলো, লাশ উদ্ধার করা হলো। হোটেল কর্তৃপক্ষ রুম 701 সিল করে দিল। জিয়া আর মাহিন নিচে নামল। রিসেপশনের লোক বলল, স্যার, গতরাত কি কিছু হয়েছে? 701 থেকে আওয়াজ শুনেছি। দুজন একে অপরের দিকে তাকালো, কিছুই বলল না। শুধু জিয়া ফিসফিস করে বলল, সব শেষ হয়েছে, রুম 701-এর অভিশাপ মুছে গেছে। কিন্তু হোটেল ছাড়ার আগে মাহিন দেখল করিডোরের শেষ মাথায় কেউ দাঁড়িয়ে, সাদা পোশাক, লম্বা চুল, কিন্তু এবার হাসছে। মেয়েটা হালকা মাথা নাড়ল, ধন্যবাদ। মুহূর্তেই মিলিয়ে গেল। গল্প শেষ। আর একটা নতুন ভৌতিক গল্প চাইলে বলো।